প্রিয় বক্তা মুফতি আমির হামজা, যার বক্তব্য শুনে রাশমিকাকে আমি চিনেছি, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা। কিন্তু যেহেতু হারুন ইসার জামাতের পলিটিক্সকে সাবস্ক্রাইব করে না, থিওলজিক্যালিও পলিটিক্যালিও, এই জন্য এখন হারুন ইসার জঙ্গি, বাকি দুইজন ভালো হয়ে গেছে। এই জায়গায় আমি জামাতের সাথে একমত। এই রিজওয়ানা আপারা সবচেয়ে প্রিয় পাত্র ছিল গভর্নমেন্টে যখন ছিল তখন। এই যে একটা ফটোকাট মহামারী, করোনা মহামারীর পরে শুরু হয়েছে, আসলেই নির্বাচনে কারচুপি হয়েছে, বিষয়টা কি এই অভিযোগটাকে আসলে কতখানি গুরুত্ব সহকারে নেওয়া যেতে পারে? দেখেন, অভিযোগ দুই তরফ থেকে আছে, বিভিন্ন তরফ থেকে আছে। অভিযোগ থাকাটা অস্বাভাবিকও না, কিন্তু যাকে নিয়ে আপনার বিতর্কটা, ওনার ব্যাপারটা ইন্টারেস্টিং। ওনাকে মনে করা হচ্ছিল যে মানে বিগত ইউনূস গভর্নমেন্টকে 5 বছর 10 বছর চাই, এবং এনসিপি, জামাত ইসলাম এগুলোকে মূলধারা হিসাবে প্রতিষ্ঠিত করে বা একটা পলিটিক্যাল প্রক্সি হিসাবে রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার মূল ব্যক্তি যে কয়জন ছিল বিগত গভর্নমেন্টে, তাদের প্রধানতমদের মধ্যে লিস্ট যদি 1 2 3 করেন, ওনাকে রাখতে হবে। তো মানে আমি বলছি বিগত আমলে ওনাকে নিয়ে এইভাবে কথা হতো। এখন ওনার যে বক্তব্যটা নিয়ে কাটপিস প্রচার করা হচ্ছে, এই যে একটা ফটোকাট মহামারী, করোনা মহামারীর পরে শুরু হয়েছে, এইটা পলিটিক্যাল, এবং এটা যেটা হচ্ছে যে এখানে কোনো পলিটিক্যাল মতামত বা ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে দিচ্ছে না, এঙ্গেজ হইতে দিচ্ছে না। কারণ আপনি তো বক্তব্য মেনুভারিং করে প্রচার করছেন। যে বক্তব্য ধরে আপনি অলরেডি আলাপ শুরু করছেন, এই বক্তব্য অলরেডি আপনার ডিনাই করছে রিজওয়ানা হাসান। উনি কি বলেছেন? উনি বলেছেন আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, আংশিকভাবে প্রচার করা হয়েছে। উনি বলেছিল যে আমার কথাটা, আমি আগে ওনার মানে জবাবটা বলি, ওনার বলছিল যে উনি স্পেসিফিক ওমেন ইস্যুতে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, তখন উনি জবাব দিয়েছে যে আমরা উগ্রবাদীদেরকে প্রশ্রয় দেইনি, এ ধরনের কথা। এখন বাংলাদেশে উগ্রবাদিতা নিয়ে কথা আছে। উগ্রবাদিতা ওয়ার অ্যান্ড টেররের সময় থেকে এখানে এটা একটা জোয়ার আকারে শুরু করা হয়েছিল। এখন এই উগ্রবাদিতার রাজনীতিটা যারা করছে, একটা উদাহরণ দিই আপনাকে। যেমন ধরেন আলী হাসান ওসামা, প্রিয় বক্তা মুফতি আমির হামজা, যার বক্তব্য শুনে রাশমিকাকে আমি চিনেছি, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা। তারপরে হারুন ইজার সাহেব, ওনারা একই মামলার আসামি। আলী হাসান ওসামা এর মধ্যে জামাতে জয়েন করে ফেললো, আমির হামজা সাহেব তো জামাতের এমপি হয়ে গেছেন। কিন্তু এখন বিগত আমলের, হাসিনা আমলের মামলায় যে সমস্ত আলেমরা কারাবন্দী, সেই আলেমদের বিষয়ে কথা বলার জন্য ওনারা কয়েকদিন আগে আইনমন্ত্রীর সাথে দেখা করেছে, কথা বলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে জঙ্গিদের সারানোর জন্য হারুন ইজাহারের তৎপরতা। হারুন ইজাহার এখন জঙ্গি। ওনারা কিন্তু 3 জনে একই মামলার আসামি, কিন্তু যেহেতু হারুন ইজাহার জামাতের পলিটিক্সকে সাবস্ক্রাইব করে না, থিওলজিক্যালিও পলিটিক্যালিও, এই জন্য এখন হারুন ইজাহার জঙ্গি, বাকি দুইজন ভালো হয়ে গেছে। কিন্তু 3 জন কিন্তু কয়েকদিন আগে একই মামলার আসামি ছিল। বলে এই যে প্রক্রিয়াটা, এখন সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম তাদের যে তথাকথিত নিরপেক্ষ সাংবাদিক, নিরপেক্ষ ফ্যাক্ট চেকার যেগুলো হয়েছে, তারা এই বক্তব্য ধুমায়া শেয়ার দিচ্ছে। এখনো আলেম, শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলা, কোটালীপাড়া থানা আপনার ঘটনার যে মামলা, সেই মামলায় এখনো আলেমরা বন্দী, এখনো জেলে আছে, যে মামলার কোনো ভিত্তি নেই। সেটা নিয়ে কথা বলা যাবে না, সেটা নিয়ে প্রতিবাদ জানানোর জন্য, সেটার ব্যাপারে আইনি সুরাহা চাওয়ার জন্য, সেটা ন্যায় বিচার চাওয়ার জন্য আজকে জঙ্গি হয়ে যাচ্ছে ওনারা। কিন্তু এই যে এইভাবে যে বিভক্ত করা, মুখ চেয়ে আপনি যদি শুধুমাত্র তার পক্ষে মতামত উৎপাদন করেন, তার পক্ষে থাকেন, তাইলে আপনি নিরপেক্ষ, তাইলে আপনি লেজিট, না হলে আপনাকে সে জঙ্গি বানাইতেও কসুর করবে না, আপনাকে সে প্রতিক্রিয়াশীল বানাইতেও কসুর করবে না, আপনাকে গণতন্ত্রের বিরুদ্ধে বানাইতেও কসুর করবে না। এই রিজওয়ানা আপারা, ওনারা সবচেয়ে প্রিয় পাত্র ছিল গভর্নমেন্টে যখন ছিল তখন। আজকে তার বক্তব্য কাটপিস করে, বিকৃত করে দিয়ে হলেও প্রচার করতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে যে এই নির্বাচনে আসলে আমাদের ভিতর থেকে হারাই দেওয়া হচ্ছে। কিন্তু হারাই যদি দেয়, সেটা তো আপনাদের লোকই। আপনাদের লোক কীভাবে আপনাদের হারায়? তাহলে আপনারা তাকে ডিফেন্ড করছেন। এই যে কয়জনকে তারা মানে খুবই ভালো মতো ডিফেন্ড করছে সবসময় সরকারের থেকে, তাদের একজন। তারপরও যে কথা বলছিলাম, ফলে এখন অভিযোগ পাল্টা অভিযোগ তারা এটা অনেকটাই করতে পারে। কিন্তু আমি মনে করি যে অভিযোগগুলো ঢালাওভাবে না করে সুনির্দিষ্টভাবে করা, এবং বিগত আমলে যারা দায়িত্ব পালন করেছেন, শুধু একজন খলিলুর রহমান সাহেব বা রিজওয়ানা হাসান নয়, প্রত্যেকের ব্যাপারে একটা তদন্ত হওয়া উচিত। প্রত্যেকের আপনার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে প্রত্যেকেরই স্বচ্ছতার এরা তদন্তটা এমন, এটা যে ধরেন এই যে এখন যারা দায়িত্ব আছে, আপনার দায়িত্ব পালন করছে, তারাও যাতে কোনোভাবে ক্ষমতার অপব্যবহার করতে না পারে, জনস্বার্থ বিরোধী হোক তারা বিএনপির আপনার নির্বাচিত এমপি, মন্ত্রী বা সংসদ সদস্য, তারাও যাতে জনস্বার্থ বিরোধী কাজ করে বিএনপিকে অন্যায়ভাবে সুবিধা দিতে না পারে, সেই জন্য একটা নজির স্থাপনের জন্য বিগত আমলে যারা দায়িত্ব পালন করেছে, এই জায়গায় আমি জামাতের সাথে একমত। তারা যে জবাবদিহিতা এবং তাকে জেরা করার আমন্ত্রণ জানিয়েছে, দাবি জানিয়েছে, এইটা আমি মনে করি যে এইটা হইতে পারে। শুধু উনার ক্ষেত্রে না, আবারও বলতে উনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সবার ক্ষেত্রেই
এইটা একটা স্বচ্ছতা যদি কায়েম হয় তাহলে এটা এই যে এখন যারা দায়িত্ব পালন করছে বা আগামীতে যারা দায়িত্ব পালন করবে সবার জন্য একটা সুন্দর এক্সাম্পল হয়ে থাকবে। আচ্ছা